হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার 240 ভিডিও পার্ট নাম্বার আজকে 18 করব। লাস্ট ভিডিওতে আমরা প্রয়োগ 4 করেছি, আজকে আমরা প্রয়োগ 5 করব। প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক মানে বাইরের দিকে, এবং একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মানে ভেতরের দিকে সমবিন্দু। ওকে, তাহলে দুটো বহিঃসমদ্বিখণ্ডক আর একটি অন্তঃসমদ্বিখণ্ডক মিলে সমবিন্দু হবে। দেখো এখানে সেখানে অঙ্কন করেছে যে এই যে দেখো এটা বাইরের আর এটা দেখো ভিতর থেকে আসে, তাহলে তিনটা বিন্দু এক জায়গায় মিলিত হয়েছে। তার জন্য বলেছে যে দুটো বহিঃসমদ্বিখণ্ডক আর একটি হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক মিলে সমবিন্দু মানে একটা বিন্দুতে মিলিত হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, একটি ত্রিভুজ অঙ্কন করব। ওকে, একটি ত্রিভুজ, তাহলে আমরা প্রথমে যে ত্রিভুজটা অঙ্কন করে আমি এই জায়গাটা করেছি, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। ওকে, মিডলে থাকবে ত্রিভুজটা। তো চলো আমি একটা ত্রিভুজ এঁকে নিই। তোমরা স্কেল ব্যবহার করবে, আমি একটু চাঁদা ব্যবহার করছি। এই হচ্ছে আমাদের ত্রিভুজ, এটা নাম দিয়ে দিব এ। এই এখানে বি দেব, কিন্তু আমরা একটু সাইডে দেব। ওকে, বি, আর এই বিন্দুটার নাম হচ্ছে সি, এটাও একটু সাইডে লিখবো। তাহলে এ বি সি কি একটি ত্রিভুজ। তাহলে সর্বপ্রথম আমাদের লিখতে হবে, যেটা করলাম সেটা আমরা এখানে লিখব যে প্রদত্ত লিখে আন্ডারলাইন করে আমরা লিখব যে এ বি সি ত্রিভুজের আমরা এই কোণটা দেখো এ বি সি, অর্থাৎ এই কোণটার কথা বলছি। তাহলে আমরা লিখব কিভাবে, আমরা লিখব যে কোণ এ বি সি ও এই কোণটা তাহলে এ বি সি যদি হয়ে থাকে তাহলে আরেকটা কি হবে, এ সি বি। তাহলে আমরা লিখব যে এ সি বি, কোণ চিহ্ন দেব এ সি বি, এর এর বহিঃসম দ্বিখণ্ডক, ওকে, যথাক্রমে আমরা কি করব, বহিঃসমদ্বিখণ্ডক। তার মানে আমাকে এখান থেকে এই বি ত্রিভুজের ভিতরে যদি করতাম তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে আমরা কি করব এর বহিঃসমদ্বিখণ্ডক। ওকে, এর যে বহিঃসমদ্বিখণ্ডক আছে সেটা আমরা টানবো। ধরে নাও আমি যদি পয়েন্টটা এখানে নিই, এখানে নিলাম। ওকে, তাহলে এখানে এই যে এখান থেকে আমরা এটাকে যুক্ত করব, আর সি থেকেও এটাকে যুক্ত করব। এগুলোকে বলা হয় বহিঃসমদ্বিখণ্ডক, ত্রিভুজের থেকে বাইরে, তাই না? ত্রিভুজের মধ্যে নেই, সেটা বাইরে আছে ত্রিভুজের। এটার নাম দিই, এই বিন্দুটার নাম দিলাম ও, অর্থাৎ এই বিন্দুটা। তাহলে আমরা কি লিখব, যে যথাক্রমে একটা বিও আর একটা কি সিও কোথায় মিলিত হয়েছে, ও বিন্দুতে ছেদ করে। তাহলে এটাই লিখব যেটা আমি বললাম। তো এখানে লিখব যে যথাক্রমে বিও এবং সিও কোথায় মিলিত হয়েছে, ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, পরবর্তীতে কি করব, দেখো আমরা এ থেকে ওকে না যুক্ত করে নেব। ওকে, আমি দুটো পেন ব্যবহার করছি, এ ও আমরা যুক্ত করে নেব। ওকে, তাহলে এখানে লিখব যে পরবর্তী এ ও
যুক্ত করি। তাহলে এ কমা ও যুক্ত করি। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আন্ডারলাইন করব। ওকে, কি প্রমাণ করতে হবে এখানে কোশ্চেনের মধ্যেই বলেছে। ওকে, প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের বহিঃসমাদ্বিখণ্ডক। তাহলে বহিঃসমাদ্বিখণ্ডক দুটো কি কি? আমরা কাকে বহিঃসমাদ্বিখণ্ডক করলাম? বি কে, অর্থাৎ এ বি সি, আর একটা হচ্ছে এ সি বি। তাহলে এটা লিখব যে আমরা লিখব যে কোণ এ বি সি কমা কোণ এ সি বি। ওকে, এর বহিঃসমদ্বিখণ্ডক খণ্ডক দ্বয় এবং কোণ বিএসি, মানে এই কোণটা যেহেতু বহিঃসমদ্বিখণ্ডক করেছি তাহলে লিখব কোণ বি না বিএসি এসিবি লিখেছি, তারপরে এ থেকে ওকে যুক্ত করেছি, তাহলে আমরা লিখব এ বি এ সি, মানে অন্তঃসমদ্বিখণ্ডক। দেখো ত্রিভুজের ভিতর দিয়ে আসছে, তাহলে লিখব কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। দেখো যে এই যে তিনটা বিন্দু, মানে কি এখান থেকে যে বহিঃসমদ্বিখণ্ডক টানলাম, এখান থেকে বহিঃসমদ্বিখণ্ডক টানলাম ত্রিভুজের বাইরে, আর এটা ত্রিভুজের ভেতর দিয়ে আসছে, তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক সেটা কোথায় মিলিত হলো? ও বিন্দুতে মিলিত হলো। তিনটা বিন্দু মিলিত হয়েছে, দুইয়ের বেশি বিন্দু যদি মিলিত হয় সেটাকে বলা হয় সমবিন্দু। তাহলে আমরা লিখবো এবার অর্থাৎ এ ও কমা, এই যে বলছে এ ও কাকে অন্তঃসমদ্বিখণ্ড করেছে? বি এ সি কে, তাই না? তাহলে এখানে লিখব কোণ বি এ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক ওকে, প্রমাণ করলেই প্রমাণিত হবে যে একটি ত্রিভুজের দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক এবং দুটি বহিঃসমদ্বিখণ্ডক, এই যে বি থেকে সি থেকে, আর একটি কি অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক সমবিন্দু, অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। অঙ্কনে কি করব? দেখো আমরা এই ও বিন্দু থেকে, ওকে, এই বিসি, ওকে, এই বিসি বর্ধিত এবি, এই এবিটাকে কি করব? আমরা এবিটাকে আমরা এই পর্যন্ত, অর্থাৎ এফ পর্যন্ত বর্ধিত করব। তাহলে আমরা এবিটাকে আমরা বর্ধিত করব, অর্থাৎ এবি যে বাহুটা আছে সেটাকে একটুখানি বাড়িয়ে নেব। ওকে, ঠিক একইভাবে আমরা এটাকে এসি বাহুটাকে একটুখানি বর্ধিত করব, অর্থাৎ একটুখানি বাড়িয়ে নেব।
ওকে, করার পর আমরা কি করব, এখানে একটা বিন্দু নেব, এটার নাম দিয়ে দেব এফ। ওকে, আর এটা যেহেতু সরল রেখা তাহলে এখানে আমরা টির চিহ্ন দিই, কেন এই রেখাটা আমরা লম্বা টানতেই থাকতে পারি, তাই না? এবার আমরা এফ থেকে ওকে যুক্ত করব। ঠিক একইভাবে এখানে একটা বিন্দু নেব, এটার নাম দেব ই। এবার ই থেকে ওকে যুক্ত করব। ওকে, আর তার সাথে আমরা কি করব, যে এখানে একটা এই বিন্দু থেকে আমরা এই বাহুর উপরে একটা বিন্দু নেব, এই বিন্দুটার নাম দিয়ে দিই আমি ডি। ওকে, মানে বিসি বাহুর উপর একটা বিন্দু নিয়ে আমরা এখান থেকে একটা লম্ব টানব এরকম ভাবে। যা যা করলাম এবার এখানে আমরা অঙ্কনে সেটা লিখব। আমরা প্রথমে লিখব তাহলে ও বিন্দু থেকে বিসি, দেখো ও বিন্দু থেকে বিসি বর্ধিত এবি এবং বর্ধিত আরেকটা কি ছিল, এসি বাহুর উপর যথাক্রমে কি করেছি, এই যে দেখো ও বিন্দু থেকে, এই যে প্রথমে যে লিখেছি ও বিন্দু থেকে বিসি, ও বিন্দু থেকে এই বিসির উপরে ওডি, তারপরে এবি কে বর্ধিত করেছি, এসি কে বর্ধিত করেছি। ওকে, যথাক্রমে কি হলো, প্রথমে যেহেতু বিসি লিখেছি তাহলে বিসির উপরে কি আসছে, ওডি, তাহলে এখানে বসাতে হবে ওডি। ওকে, কমা, তারপরে কি নিয়েছিলাম, এবি, তাহলে এবি এই বাহুটাকে বর্ধিত করার পর ও থেকে কোথায় আসছে, এফ এ, তাহলে তারপরে ও এফ লিখতে হবে। এবং সবার শেষে আমরা কি করেছি, এসি কে বর্ধিত করে ও ই যুক্ত করেছি, তাহলে এখানে দিতে হবে ও ই। ওকে, লম্ব, এই তিনটাই কিন্তু আমাদের লম্ব। অঙ্কন করি, রাইট। ওকে, এবার চলে আসবো আমরা প্রমাণে। এই তিনটা লম্ব অঙ্কন করেছিলাম, দেখো যে ওডি, ও এফ, ও ই, এই তিনটা লম্ব। তাহলে প্রথমে এই দুটো ত্রিভুজ উৎপন্ন করেছে, দেখো এই দুটো লম্ব টানার ফলে ওবি যদি সাধারণ বাহু হয়ে থাকে তাহলে এখানে দুটো ত্রিভুজ, একটা হচ্ছে বিওডি অর্থাৎ এই ত্রিভুজটা, তাহলে লিখব ত্রিভুজ, চিহ্ন দেব বিওডি। ও ঠিক এদিকে আরেকটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে বিওএফ, তাহলে লিখব ত্রিভুজ, আবার ত্রিভুজ চিহ্ন বসাবো বিওএফ। ওকে, এগুলো কিন্তু উপপাদ্য লেখার সময় এই নিয়মগুলো মনে রাখতে হবে, যে ত্রিভুজ কথাটা না লিখে আমরা সংকেতটা লিখব। ওকে, এই যে সংকেত, এটা মানেই বুঝে যাবে যেটা কি ত্রিভুজ। আচ্ছা, এই দুটো ত্রিভুজের, দেখো এই দুটো ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। ওকে, তাহলে আমরা লিখব ও বি, একটা হচ্ছে ও বিডি আর একটা হচ্ছে ও বিএফ, তাহলে লিখব ও বিডি কোণ, এটা কোণ চিহ্ন, ও বিডি ইকুয়াল টু ও বিএফ, ও বিএফ। ওকে, এই দুটো কোণ সমান কেন, এখানে কারণটা লিখে দিচ্ছি, দেখো যেহেতু ওবি কমা কাকে সমদ্বিখণ্ডিত করেছে, দেখো এফ বিডিকে, এই টোটাল কোণটাকে ওবি কি করেছে, দুই ভাগে ভাগ করে নিয়েছে, তাই না? তাহলে লিখতে পারি আমরা এফ বিডি এর সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করা, সমদ্বিখণ্ডক। ওকে, আচ্ছা,
আবার যেহেতু লম্ব টেনেছি তাহলে এখানে এক সমকোণ উৎপন্ন করেছে, আর ওডি যেহেতু লম্ব তাহলে এখানেও কিন্তু এক সমকোণ উৎপন্ন করেছে। তাহলে সেই কোণটা কী হবে? ও ডিবি। পরবর্তী লিখব কোণ ও ডি বি ইকুয়াল টু কোণ ও এফ বি। ও এফ বি। ওকে, তাহলে এটা কি লিখব? যে প্রত্যেকটি কোণ সমকোণ। ওকে, তাহলে দেখো দুটো শর্ত কিন্তু দিলাম, আর একটা শর্ত দিলেই কিন্তু আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ কি সর্বসমান। তিনটা শর্তের প্রয়োজন। এই কোণ সমকোণ, এই কোণ সমান, আর ওবি কিন্তু এদের মধ্যে সাধারণ বাহু, তাই না? দুটো ত্রিভুজের মধ্যে ওবি রয়েছে, তাহলে আমরা লিখব ওবি সেটা কি সাধারণ বাহু। ওকে, তাহলে তিনটা শর্ত হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ কি সর্বসম। তাহলে এখানে লিখে দিই যে সুতরাং ত্রিভুজ বিওডি ইকুয়াল টু, এটা সর্বসম সংকেত বলে থাকি বা চিহ্ন বলে থাকি। আবার ত্রিভুজকে এখানে দেখে দেখে লিখব যে বি ও এফ। কোন শর্তে? দেখো প্রথমে দুটো কোণ একটা বাহু, তাহলে কোণকে ইংলিশে এ লিখে অ্যাঙ্গেল, আবার অ্যাঙ্গেল, আর পরেরটা কি বাহু মানে ইংলিশে সাইড। সর্বসমতার শর্তানুসারে। ওকে, তাহলে দেখো এই বাহুটা যদি সাধারণ বাহু হয়ে থাকে তাহলে এই ত্রিভুজের এই বাহুটা পড়ে থাকলো, তাহলে ওডি আর ওএফ কিন্তু সমান হবে। যেহেতু সর্বসম তাহলে 4 নম্বর বৈশিষ্ট্যটাও কিন্তু সমান হবে। তিনটা শর্ত সমান, তাহলে চতুর্থ শর্তটাও কিন্তু সমান, ওডি আর ওএফ সমান। এটাকে আমরা 1 নম্বর লিখলাম। ঠিক একইভাবে লিখব যে অনুরূপে, আর প্রমাণটা দেখাবো না, ডাইরেক্ট আমরা এভাবে লিখব যে অনুরূপে বা অনুরূপভাবে বলতে পারি ত্রিভুজ। এবার পরেরটা দেখো, এই ত্রিভুজটা দেখো সি। ওকে, সি ও ডি। ওডি যেহেতু আমাদের লম্ব, তাহলে এইদিকে একটা ত্রিভুজ আছে, ঠিক এই লম্বর এইদিকে একটা ত্রিভুজ, তাহলে কি হবে? ত্রিভুজটার নাম ও সি ডি। এই ত্রিভুজটা তাহলে লিখব ত্রিভুজ ও সি ডি সর্বসম, একবারে লিখব অনুরূপভাবে যেহেতু লিখে দিয়েছি। কার সাথে সর্বসম? যেহেতু এখানে একটা লম্ব টেনেছি তাহলে ও সি ই, এই দুটো ত্রিভুজ সর্বসম, এই দুটোর মতো করে এই দুটো সর্বসম হবে। ত্রিভুজ ও সি ই। ওকে, এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে আমি বলেছি কেন সর্বসম, এই একই বৈশিষ্ট্য ধরে। যেহেতু লম্ব টেনেছি তাহলে এই কোণটা আর এই কোণটা সমকোণ, একটা শর্ত হয়ে গেল। ও সি সাধারণ বাহু, দুটো শর্ত হয়ে গেল। আর যেহেতু এই টোটাল কোণটাকে ও সি দুই ভাগে ভাগ করেছে তাহলে এই কোণ সমান, তিনটা শর্ত হয়ে গেল। এই তিনটা শর্ত যেহেতু সমান তাহলে এই চতুর্থ শর্তটাও সমান হবে, তাহলে সেটা কি হবে? ওডি আর ওই সমান হবে। তাহলে আমরা বলতে পারি ওডি ইকুয়াল টু ও ই। ওকে, এটাকে 2 নম্বর দিই। এবার দেখো যে এখানে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি? এই যে 1 আর 2 থেকে ওডি ইকুয়াল টু ও ই, আর এখানে ওডি ইকুয়াল টু ও। তাহলে আমরা লিখতে পারি যে 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি? এদের যেহেতু বাম পক্ষটা সমান তাহলে ডান পক্ষ সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে ও এফ ইকুয়াল টু ও ই, বা ও ই প্রথমে লিখতে পারি ও ই সমান সমান ও এফ। ওকে, এই দুটো সমান। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এ ও ই, অর্থাৎ এই বড় ত্রিভুজটা, যেহেতু এ ও আমরা কি করেছিলাম? অন্তঃসমদ্বি খণ্ডিত করেছিলাম, আর এটা যেহেতু সমকোণ, তাই না? তাহলে এটা কি হবে? সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের নাম কি? এ ও ই। তাহলে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ, চিহ্ন দিব এ ও ই, ও
আরেকটা সমকোণী ত্রিভুজ কি দেখো, এখানে যেহেতু সমকোণ উৎপন্ন করেছে আর এ ও যেহেতু অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে এ ও এফ। তাহলে এখানে লিখব এ ও এফ। এর মধ্যে এর মধ্যে দেখো একজোড়া কোণ সমকোণ, এই কোণটা, তাহলে এ ই ও। তাহলে এখানে বসাবো কোণ এ ই ও ইকুয়াল টু, আর এটার জন্য এ এফ ওর জন্য দেখো এখানে সমকোণ আছে, তাহলে এ এফ ও, তাহলে এই দুটো কোণ সমান। এ এফ ও দুটোই কি সমকোণ, তাহলে লিখব প্রত্যেকটি বা প্রত্যেকটি কোণ সমকোণ। ওকে, যেহেতু দেখো 1 নম্বর শর্ত দিলাম যে এই কোণটা সমকোণ, আর তার সাথে দেখো এই দুটো ত্রিভুজের আমরা কি পেয়েছিলাম, ও ই আর ও এফ সমান। এই যে 3 নং থেকে আমরা দেখলাম, এটাকে 3 নাম্বার যদি দেওয়া হয়, তাহলে আমরা প্রথমেই এই দুটো ত্রিভুজের সর্বসম থেকে আমরা বের করেছিলাম যে ও ই আর ও এফ সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 নম্বর শর্ত যে ও ই ইকুয়াল টু ও এফ। এটা কোথা থেকে পেয়েছি, 3 নং। ওকে, 3 নং থেকে পাই। তাহলে 3 নং থেকে আমরা কি পাচ্ছি দেখো, যে এই বাহুটা সমান, আর এ ও কি হবে এদের মধ্যে এবার সাধারণ বাহু। ওকে, সেটা কি অতিভুজ। কেন কি এটা যেহেতু সমকোণ, তাহলে সমকোণের সামনের বাহু কি হয়, অতিভুজ হয়। এটাও যেহেতু সমকোণ, তার সামনের বাহু কি এ ও, তাহলে এখানেও অতিভুজ। তাহলে দুটো ত্রিভুজের একটাই অতিভুজ, তার জন্য এটাকে বলবো সাধারণ বাহু। তাহলে এখানে লিখতে পারি যে অতিভুজ আচ্ছা, এই লাইনটা কিন্তু আমাকে এখানে অ্যাড করতে হবে, হ্যাঁ, সেকেন্ড লাইনে অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, তোমরা তারপরে এই লাইনটা লিখবে। তাহলে লিখবো অতিভুজ, নিয়ম আছে, নিয়মটা ফলো করতে হবে। অতিভুজ এ ও সাধারণ বাহু। ওকে, সাধারণ বাহু। এই লাইনটা লেখার পর আমরা ও ই ইকুয়াল টু ও এফ দেখাতে পারি। ওকে, তাহলে এখানে কিন্তু মাঝখানে এই লাইনটা দিয়ে দেবো আমরা। ক্লিয়ার? তাহলে এটা কি হবে, সাধারণ বাহু ও ই। তাহলে দেখো 3টা শর্ত হয়ে গেল। প্রথমে কোণ সমান দেখালাম, তারপরে বাহু সমান দেখালাম, আর এখানেও একটা বাহু সমান দেখালাম। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে কিন্তু শর্তটা কি হবে, যে এই দুটো ত্রিভুজ সর্বসম তো হবেই। তাহলে ত্রিভুজ এ ও ই সর্বসম, এটা সর্বসম সংকেত, ত্রিভুজ এ ও এফ। কোন শর্তে, তখন কিন্তু শর্তটা মনে রাখতে হবে। এটাকে বলা হয় আর এইচ এস। যখনই আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একজোড়া সমকোণ সমান দেখাবো, একটা অতিভুজ পাবো, আর দুটো বাহু সমান পাবো, তখন কিন্তু আর এইচ এস এই শর্তটা লিখবে। ওকে, সর্বসমতার যখনই এই শর্তটা পাবে কোথাও, তাহলে ভেবে নিতে হবে যে সেখানে সমকোণী ত্রিভুজেরই কথা বলা হয়েছে। সর্বসমতার শর্তানুসারে। ওকে, তাহলে দেখো, তাহলে এর আমরা এই বাহুটা সমান, এ ও সাধারণ বাহু, এই কোণটা সমান। তাহলে এবার থাকলো আমার কি, এই কোণটা সমান। তাহলে আমরা কি করে লিখব, ও এ ই, এইদিকে ত্রিভুজটা আগে নেব। তাহলে আমরা বসাবো যে সুতরাং কোণ ও এ ই ইকুয়াল টু, যেহেতু ও মানে কি অন্তঃসমদ্বিখণ্ডক, দুটো সমান কোণে বিভক্ত করেছে। ওকে, এই বাহুটা দুটো সমান কোণে বিভক্ত করেছে, তাহলে একটা যদি ও এ ই হয়, তাহলে আরেকটা হবে ও এ এফ। তাহলে কোণ ও এ এফ দুটো সমান। কোন শর্তে, সেটা আমরা শর্তটা যদি লিখি এখানে, যেহেতু এ
এ ও কী করেছে দেখো, অন্তঃসমদ্বিখণ্ড করেছে। তাহলে এ ও কাকে অন্তঃসমদ্বিখণ্ড করেছে? এ কোণটাকে। তাহলে কি করে লিখতে হয়? ত্রিভুজটা থেকে আসবে দেখো, বি এ সি। তাহলে কোণ বি এ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক। ওকে, তাহলে দেখো যেহেতু অন্তঃসমদ্বিখণ্ডক হলো, তাহলে আমরা বলতে পারি যে এর অন্তঃসমদ্বিখণ্ডক কোথায় মিলিত হয়েছে? ওতে। তাহলে আমরা বলতে একটি ত্রিভুজের, লাস্ট লাইন এটা আমাদের, একটি ত্রিভুজের দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক এবং তার সাথে কি ছিল? একটি, তাই না? দুটো বহিঃসমদ্বিখণ্ডক মানে এই বি থেকে ও আর সি থেকে ও, এই দুটো বাইরের, এই ত্রিভুজের বাইরে। আর অন্তঃসমদ্বিখণ্ডক মানে যেটা ত্রিভুজের ভিতর দিয়ে আসে। তাহলে সেখানে কিন্তু একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক সমবিন্দু, অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হবে। এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। তাহলে লিখব প্রমাণিত। ওকে, তাহলে প্রথমে আমরা প্রদত্ত দিয়ে শুরু করব, তারপরে প্রমাণ করতে হবে যে নিয়মটা, এটা নিয়মের মধ্যেই পড়ে। তারপরে আমরা চলে আসব অঙ্কনে, তারপরে চলে আসবো আমরা প্রমাণে। আর ছবিটা তোমরা কিন্তু একদম উপরে লিখবে। আমি মাঝখানে লিখেছি এই কারণেই, যাতে আমার বোঝাতে সুবিধা হয়। ওকে, মিডিলে থাকলে আমাকে খাতাটা বেশি মুভমেন্ট করতে হচ্ছে না, এই জন্য আমি মিডিল লিখেছি। তোমরা কিন্তু একদম টপে লিখবে, যেমন এর আগেরগুলো আমি লিখে দিয়েছিলাম। মনে রাখবে, সর্বসমতা প্রমাণ করার জন্য আমাদের তিনটা শর্তের প্রয়োজন। সেই তিনটা শর্ত যখনই আমরা দিয়ে দিব, তাহলে বলতে পারি যে ত্রিভুজ দুটো কী হবে? সর্বসম হবে। তাহলে চতুর্থ যে শর্তটা আছে সেটাও সমান হবে। আচ্ছা, এখানে 141 পেজে মানে যে উপপাদ্যটা প্রমাণ করলাম তারই কিছু এখানে অংশটুকু বলে দেওয়া আছে, তো সেটা আমরা দেখে নিই। আমরা এটা প্রমাণ করেছি। এবার বলছে এই প্রমাণ ধরে দেখো একটা বৃত্ত অঙ্কন করেছে। তো এখানে কি লিখেছে? যেহেতু ওডি, ওই, ওএফ, ওডি, ওই আর ওএফ তিনটে কিন্তু সমান। আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছিলাম, ওকে, যে তিনটেই সমান হয়েছে। ওই, ওএফ সমান, তার সাথে ওডি কিন্তু সমান। তাহলে এটা বৃত্তের কি? ব্যাসার্ধ তিনটা। বলছে ও বিন্দুকে কেন্দ্র করে ওডি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, বলছে ওডি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি, সেটা কোথায় কোথায় ছেদ করবে? এফ, ডি আর ইতে। ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ডি, ই আর এফ বিন্দু দিয়ে যাবে। এই ধরনের বৃত্তকে কি বলবো? এই ধরনের বৃত্তকে আমরা বহিবৃত্ত বলে। ওকে, কি বৃত্ত বলবো? এই ধরনের বৃত্তকে কি বলবো? এই ধরনের বৃত্তকে আমরা বহিবৃত্ত বলবো। কেন? কেন কি দেখো, ত্রিভুজের, আমার মেন ত্রিভুজটির সেটা কিন্তু বাইরেই আছে বৃত্তটা, তাই না? তার জন্য এর নাম হচ্ছে বহিবৃত্ত। ওডি, ওই, ওএফ কে বহি ব্যাসার্ধ বলবো। সেটাও কিন্তু দেখো ত্রিভুজের বাইরেই রয়েছে। ত্রিভুজ থাকলো আমার এইখানে, আর বৃত্ত থাকলো ত্রিভুজের বাইরে, তার জন্য এটাকে বলবো বহি ব্যাসার্ধ। ও কে বহিকেন্দ্র বলবো। ওকে কি বলবো? বহিকেন্দ্র। কেন? ত্রিভুজের ভিতরে নয়, সে ত্রিভুজের বাইরে। তার জন্য এগুলো মনে রাখবে যে বহিকেন্দ্র কখন বলতে হয়, বহিবৃত্ত কখন বলতে হয়, বহি ব্যাসার্ধ। তাহলে এই উপপাদ্যটার ক্ষেত্রে বা এই প্রয়োগের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা কিন্তু বহি ব্যাসার্ধ, বহিবৃত্ত, বহিকেন্দ্র পাবো। একটি ত্রিভুজে কটি বহিকেন্দ্র থাকে? একটি ত্রিভুজে কটি বহিকেন্দ্র থাকে? তাহলে এই ত্রিভুজে কিন্তু একটি বহিকেন্দ্র। কটি? তাহলে এখানে একটি। আর বহিবৃত্ত কটি? তাহলে দেখো বহিবৃত্ত একটি। একটি বৃত্ত অঙ্কন করতে পারবো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটি অ্যান্সার হবে। নিজে
লিখে বলেছে, লিখে দিলাম। দেখো একটি ত্রিভুজে একটি বহিকেন্দ্র থাকে, এই যে দেখতে পাচ্ছি আমরা একটি বহিকেন্দ্র, আর একটি বহিবৃত্ত থাকে। ওকে, আর এখানে যে বলেছে যে ওডি ও ই ও এফ, এটা কিন্তু অলরেডি আমরা প্রমাণে করেছিলাম। দেখো ওডি ও ই প্রথমে প্রমাণ করলাম ওডি ইকুয়াল টু ও এফ, তারপরে প্রমাণে আসলো ওডি ইকুয়াল টু ও ই। তাহলে এটা যদি এক লাইনে লিখি তাহলে কি আসবে? দেখো যে ওডি ইকুয়াল টু ও এফ, রাইট। এবার দেখো ওডির জায়গায় আমি কি বসাতে পারি? ওডি যেখানে আছে এর সামনে বসাতে পারি, নতুবা পিছনে বসাতে পারি, সেখানে বসাতে পারি ওই। তাহলে দেখো তিনটাই সমান হলো। এই তিনটারই কথা বলেছে যে ওডি ও ই ও এফ। দেখো যে ওডি ও ই ও ই ও এফ বলছে এই এই ওডিকে আমরা ব্যাসার্ধ ধরে যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে বৃত্তটা কিন্তু এরকম, মানে এই তিনটা বিন্দুকে টাচ করবো, মানে এরকম হবে, অনেকটা এরকম। ওকে, এর ভিতরে থাকবে। ওকে, এরকম ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 19-এ বাকি আলোচনাটুকু করব। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে দেখো এখানে এই আমাদের যে ইসি বাহুটা আছে, ওকে, এই বাহুর উপর ভর করে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। ওকে, এখানে ইসি দেখাচ্ছে, কিন্তু আমরা যখন প্রমাণটা করেছিলাম সেখানে কি যদি লক্ষ্য করি তাহলে এই বিসি বাহুর উপর করে একটা বৃত্ত অঙ্কন করা যায়। ঠিক একইভাবে এখানে ত্রিভুজটা হচ্ছে এ ই সি, আমাদের ছিল এ বি সি, তাহলে এই বাহুর উপর মানে বিসি বাহুর উপর যদি একটা বৃত্ত অঙ্কন করতে পারি, তাই ঠিক দেখো এসি বাহুর উপরেও কিন্তু একটা বৃত্ত অঙ্কন করা যাবে, মানে এরকমভাবে। ঠিক এই বাহুর উপরেও কিন্তু একটা বৃত্ত অঙ্কন করা যাবে। তাহলে বহিবৃত্ত ওই হিসাব মতো কিন্তু তিনটি পাওয়া যাচ্ছে, তিনটি। তাহলে তিনটি যদি বহিবৃত্ত পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বহিকেন্দ্রও কিন্তু তিনটি পাওয়া যাচ্ছে। যদি ওই থিওরিটা আমরা লাগিয়ে দিই, দেখো এই বিসি বাহুর উপর ভর করে একটা ত্রিভুজ, ঠিক এভাবেও তো আরেকটা আমরা এই বিসি বাহুর উপর যেমন একটা বৃত্ত অঙ্কন করা যায়, ঠিক এসি বাহুর উপরে বহিকেন্দ্র টেনে আর এর থেকে অন্তকেন্দ্র টেনে কিন্তু এখানেও একটা বৃত্ত অঙ্কন করা যাবে, রাইট। ঠিক একইভাবে সি থেকে আমরা যদি একটা বিন্দু টানি, মানে কি লাইন টানি, আর এর যদি বহিকেন্দ্র টানি, এর যদি বহি ব্যাসার্ধ করি, ওকে, বহির সমদ্বিখণ্ড করি, আর এর যদি অন্তঃসমদ্বিখণ্ড করতে এর বহির সমদ্বিখণ্ড, তাহলে এখানেও কিন্তু একটা বৃত্ত অঙ্কন হবে। তাহলে কটা বৃত্ত পাবো? একটা, দুটা, তিনটা। তাহলে এই হিসেব মতো আমার মতে যে এখানে বহিবৃত্ত কিন্তু তিনটা হবে, আর বহিকেন্দ্র সেই ক্ষেত্রে কিন্তু তিনটিই হবে। ওকে, এটাই ছিল আলোচনা। আর এখানে দেখো এখানে ভুল লিখেছে, কেন কি এখানে ই, এখানেও ই হতে পারে না, তাই না? তাহলে এটা হবে বি। ওকে, এই যে দেখো এ বি সি ডি ই এফ এবার হলো। ওকে, এটা তোমরা কারেক্ট করে দেবে, এই জন্য আমার প্রবলেম করছিল বুঝতে, যে এটা হবে বি, এটা হবে সি, এটা হবে ই। ওকে,